এলডিসি উত্তরণের পর শুল্ক কোটামুক্ত সুবিধা হারানোর ঝুঁকি, চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিযোগিতা ও বিনিয়োগে জোর দেওয়ার তাগিদ। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যে আমাদের দেশে এসে উৎপাদন করে, তাহলে তো ওখানে আপনি কম্পিটিটিভনেসের যে প্রবলেমটা, সেটা সমাধানটা পাচ্ছেন। চট্টগ্রামে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের উদ্যোগ, শিল্পের কাঁচামাল সংগ্রহে বাঁচবে ডলার, কমবে আমদানির খরচ ও সময়। কোরবানির ঈদ ঘিরে ঝাঁজ বাড়ছে মশলা জাতীয় পণ্যে, সপ্তাহ ব্যবধানে সবজি সহ স্বস্তি ফিরেছে ডিম ও মুরগির দরেও। দুর্বৃত্তের গুলিতে গুলশান থানা বিএনপি নেতা কামরুল নিহত, রাজনৈতিক হিংসায় হত্যা হতে পারে ধারণা পরিবারের। রাজনীতিকই বেশি। 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে, এই পর্যন্ত শুনি নাই ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হইতে। এবং গাজার স্কুলে শিশুসহ 19 ফিলিস্তিনিকে জীবন্ত পুড়িয়ে হত্যা, ক্ষুধা আগ্রাসনে এক সপ্তাহে প্রাণ গেল প্রায় 600 জনের। স্বাগত এখন বাণিজ্যে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাই রাত্রি। 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে, বিশেষ করে বিদেশি বিনিয়োগ বাড়বে। তবে এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্ববাজারে পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা হারানোর ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি পণ্য ও শিল্পে ভর্তুকি দেওয়ার সুবিধা কমাতে হবে। সেক্ষেত্রে বেশ কিছু কৌশল নেওয়া গেলে সহজেই এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। আর জানাচ্ছেন আতনিয়ম। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করবে 2026 সালের 24 নভেম্বর। এই উত্তরণে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। মাথাপিছু আয়, মানব সম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতায় 3 সূচক দিয়ে একটি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কিনা সেই যোগ্যতা নির্ধারণ করা হয়। যে কোনো 2টি সূচকে যোগ্যতা অর্জন কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমা দ্বিগুণ করতে হয়। 2018 ও 2021 সালের ত্রিবার্ষিক মানদণ্ডের 3টিতেই উত্তীর্ণ হয়। 2021 সালেই চূড়ান্ত সুপারিশ পায় যে 2024 সালে এলডিসি থেকে উত্তরণ হতে পারবে বাংলাদেশ। 2024 সালে এলডিসি থেকে বের হওয়ার কথা থাকলেও করোনার কারণে প্রস্তুতির জন্য আরও 2 বছর পিছিয়ে দেওয়া হয়। যদি এলডিসি থেকে উত্তীর্ণ হয়, তাহলে বাংলাদেশই হবে প্রথম দেশ যারা 3টি সূচকেই উত্তীর্ণ হয়ে বের হবে। এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে প্রস্তুতি নিতে হবে। জোর দিতে হবে অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষায়। 1975 সালে এলডিসিভুক্ত দেশ হওয়ার কারণে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাসহ নানা সুবিধা পেয়েছে বাংলাদেশ। এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজার পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা হারানোর ঝুঁকি রয়েছে। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার মেধাস্বত্ব সংরক্ষণ ইস্যুতে ওষুধ শিল্পে নতুন চ্যালেঞ্জ যুক্ত হবে। বেড়ে যাবে ওষুধের দাম এবং এতে রপ্তানি বাজারও কিছুটা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিদেশি সহযোগী সংস্থার সহজসত্ত্বের ঋণ ও অনুদান সহায়তা কঠিন হয়ে পড়তে পারে। রপ্তানি পণ্য ও শিল্পে ভর্তুকি দেয়া বাতিল করতে হবে। এলডিসির লক্ষ্য পূরণ হলে আন্তর্জাতিক ব্যবসা ও করসহ অনেক সুবিধাই বাতিল হবে বাংলাদেশের। সেক্ষেত্রে সাধারণ মানুষের উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় রয়েছে। তবে সুবিধা বাতিল হলেও বিদেশি বিনিয়োগ বাড়ানো ও খোলা বাজারে প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যবসা সুযোগ থাকলে এলডিসি গ্র্যাজুয়েশনে তেমন কোনো প্রভাব পড়বে না। আর তা না হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। এলডিসি উত্তরণের ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে, বিশেষ করে বিদেশি বিনিয়োগ বাড়বে, সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটবে। আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে বেশি সুদে হলেও ঋণ নিয়ে অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে অধিক খরচ করা সম্ভব হবে। সেক্ষেত্রে বেশ কিছু কৌশল নেওয়া গেলে সহজেই এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই জন্য একসাথে সব সুবিধা বাতিল না করে অন্যান্য দেশগুলোর সাথে চুক্তির মাধ্যমে বাতিলের পরামর্শ দিয়েছেন তারা। জড়িত বাজার ব্যবস্থাপনা, নজরদারি, খবরদারি এগুলো আমাদের চলমান রাখতে হবে। আমরা সেটা যদি না করি, তাহলে তো বাড়তি আরেকটা যখন চ্যালেঞ্জ আসবে, সেটা তো আমাদের জন্য অবশ্যই এটা আরও আমাদের জন্য এটা একটা অশনি সংকেত নিয়ে আসবে। সুতরাং আমার মনে হয় যে আমাদের চলমান অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ভালো করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাও আমাদের অব্যাহত রাখতে হবে।
আর এলডিসি গ্র্যাজুয়েশনের যে নেতিবাচক প্রভাব সেটা যাতে আমাদের এই প্রচেষ্টাগুলোকে বাধাগ্রস্ত না করে সেদিকটাতেও আমাদের নজর রাখতে হবে। অপরদিকে প্রতিযোগিতা ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বাজার স্বাভাবিক রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। সব ক্ষেত্রেই মানে ভোক্তার দৃষ্টিকোণ দিয়ে যে দেখেন, তাহলে এই এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের পরে যে আমদানির এগেনস্টে যে প্রোটেকশনটা আছে, সেই প্রোটেকশনটা কমানোর যে বাধ্যবাধকতা আছে সেটা কিন্তু ভোক্তার জন্য ইতিবাচক। এফডিআইয়ের পথটা যদি মসৃণ হয়ে যায়, এখন এই অর্থনৈতিক অঞ্চলের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রায়োরিটাইজ করা হয়েছে, সেই ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যে আমাদের দেশে এসে উৎপাদন করে, তাহলে তো ওখানে আপনি মানে কম্পিটিটিভনেসের যে প্রবলেমটা সেটার সমাধানটা পাচ্ছেন, কারণ ওদের টেকনোলজি আসবে, ওদের ম্যানেজমেন্ট আসবে। যেসব সূচকের উপর ভিত্তি করে এলডিসি উত্তরণ হয় তা বেশ সুসংহত, কিন্তু অর্থনীতির কিছু সূচক পতিত আওয়ামী লীগের আমলে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। যদি এগুলো সংশোধন করা হয় তবে এলডিসি উত্তরণ পিছিয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। দেশের প্রথমবার মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন স্থাপনের কাজ শুরু হয়েছে চট্টগ্রামে। বন্দর, বিমানবন্দর, স্পেশাল ইকোনমিক জোনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ ট্রেড জোন করতে চায় চট্টগ্রাম বন্দর। এজন্য 400 একর জায়গা নির্ধারণ করা হয়েছে আনোয়ারার কর্ণফুলী নদীর ওপারে। কর্তৃপক্ষ বলছে, এফটিজেড হলে শিল্প মালিকরা স্থানীয় ঋণপত্রে দেশীয় মুদ্রায় তোলা সহ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে পারবেন। এমনকি কমবে আমদানির খরচ ও সময়। আর জানাচ্ছেন হাজিরা শিউলি। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, স্থানীয় শিল্পের বিকাশ ও বাণিজ্যের আকার বাড়াতে বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। 2013 সালে চীন সাংহাই মুক্ত বাণিজ্য অঞ্চল চালুর পর বিনিয়োগ বাড়ায় পর্যায়ক্রমে 21টি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করে। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী ফ্রি জোনও দেশি বিদেশি বিনিয়োগের হাব হিসেবে ব্যাপক সাড়া পেয়েছে। শুল্ক জটিলতা এড়িয়ে বাণিজ্য বান্ধব পরিবেশ তৈরিতে বাংলাদেশও মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান সমুদ্র বন্দরের অবস্থানের ফলে এক্ষেত্রে এগিয়ে চট্টগ্রাম। মিরসরাইয়ে সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল, 3টি ইপিজেড সহ চট্টগ্রামে 2000 শিল্প কারখানার জন্য কাঁচামালের চাহিদা থাকে বছর জুড়ে। এই প্রেক্ষাপটে চট্টগ্রামে ফ্রি জোন স্থাপনে আগ্রহ দেখাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। সরকারের নির্দেশনায় এরই মধ্যে কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে চট্টগ্রামের আনোয়ারায় টানেলের ওপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বন্দর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 400 একর জায়গা ফ্রি ট্রেড জোনের জন্য বন্দরকে বরাদ্দ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এটা হলে সারা বছরব্যাপী আপনি আমদানি করবেন, সেখানে সংরক্ষণ করবেন এবং যে আমাদের দেশীয় উদ্যোক্তা যারা বা দেশীয় ব্যবসায়ী তারা যে কোনো সময় সেখান থেকে কার্গো নিয়ে তাদের কার্যক্রম করতে পারবে। বিভিন্ন সময়ে যে ইম্পোর্ট বিভিন্ন রকম হ্যাসেল নিতে হয় বা ছোটোখাটো আমদানিকারকরা হয়তো এত বড় ধরনের ইম্পোর্ট করতে পারে না, সবার জন্য এটা একটা সুফল বয়ে আনে। তবে মুক্ত বাণিজ্য অঞ্চলে কেমন সুবিধা থাকবে, শুল্কায়নের প্রক্রিয়া কি হবে, শুল্কমুক্ত সুবিধা থাকবে কিনা, ফ্রি ট্রেড জোন কিভাবে কাজ করবে, পূর্ণাঙ্গ নীতিমালায় থাকবে সবকিছু। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, কাপড়, তুলা, সুতা, অ্যাক্সেসরিজ সহ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যা সারা বছরই লাগে এমন পণ্য আমদানি করে এই ফ্রি ট্রেড জোনে রাখা যাবে। পরিপূর্ণ নীতিমালা প্রণয়নের কাজ চলমান আছে। এটা হলেই এটা মানে সেখানে কি কার্গো থাকবে, কতদিন থাকতে পারবে, কি সেগুলোর ডিউটি হবে, কাস্টম প্রসিজিওর কি হবে, সব বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে। বছরে বাংলাদেশ প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলারের তুলা আমদানি করে। অনেক সময় কাঁচামাল যথাসময়ে হাতে না পেলে কারখানাগুলোকে অলস বসে থাকতে হয়। ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের মুক্ত বাণিজ্য অঞ্চল হলে শিল্প মালিকদের কাঁচামাল আমদানিতে ভোগান্তি ও খরচ কমবে। এই জন্য সমন্বিত নীতিমালা প্রণয়নের তাগিদ তাদের। বড় ওয়্যারহাউস নিয়ে কেউ যদি তুলা এনে এখানে স্টোর করে এবং এখান থেকে যদি আমাদের লোকাল যারা তুলা উৎপাদনকারী, তুলা থেকে যারা সুতা উৎপাদন করে, তারা যদি এইখান থেকে যদি তারা তুলাটা আপনারা সংগ্রহ করতে পারে, তাহলে তাদের দেখা যাবে বিশাল একটা সময় এবং অর্থ এবং বিভিন্ন ম্যান পাওয়ারের যে ঝামেলা, সেগুলো থেকে কিন্তু তারা হ্যাসেল থেকে কিন্তু বেঁচে যাবে। ফ্রি ট্রেড জোনের যে ব্যবসায়িক সুযোগটা দিতে গেলে এটা
সরকারি একটা সিদ্ধান্তের বিষয় আছে, এনবিআর এর পলিসির ইস্যু আছে এবং পোর্ট অথরিটির ইস্যু আছে। সবাই মিলে যদি ফ্রি ট্রেড জোনটা বিদেশি অন্যান্য বন্দর যেভাবে মেনটেন করে ওটা ফলো করে যদি এটা এখানে কার্যকর করা যায়, আমার মনে হয় ব্যবসায়ীদের জন্য ভালো হবে এটা। মুক্ত বাণিজ্য অঞ্চলের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার আহ্বান ব্যবসায়ীদের। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। গেল রাত 10টার পর গুদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে চিকিৎসকরা সাধনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে গুলশান থানার বিএনপির আহ্বায়ক জানান, গুদারাঘাট 4 নম্বর রোডের সাবেক কমিশনারের কার্যালয়ের বিপরীতে টং দোকানে বসে চা খাচ্ছিলেন সাধন। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা কামরুল সহ কয়েকজনকে নিয়ে বসেছিলেন তিনি। এরই মাঝে হঠাৎ 2 ব্যক্তি এসে গুলি করে। দুজনেই মাস্ক পরা ছিলেন। এরপর ফাঁকা গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। নিহতের স্ত্রী জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ঘটনা ঘটানো হতে পারে। এছাড়াও 5 আগস্টের পর সাধন বিভিন্ন সময় তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করতেন বলেও জানায় তার পরিবার। বলছে যে আছে এরকম, দেখো হয়তো আমার ক্ষতি করতে পারে, এরকম আশেপাশে অনেকের কথাই বলতো। তো আবারও বলতো যে আমার সাথে শুধু শুধু হিংসামি করে, কে আমার তো আর কোনো কিছু নাই, আমার সাথে ওরা হিংসামি করে কি করব। রাজনীতিকই বেশি, ব্যবসা বাণিজ্য নিয়ে। ব্যবসা তো আওয়ামী লীগের আমলতে 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে। আমরা সবাই চাচ্ছি যে দ্রুত এই খুনিকে অ্যারেস্ট করা হোক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, আগামী বছর 30 জুনের মধ্যে নির্বাচন হবে। 30 জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না তিনি। রোববার দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। রোববার 20টি রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে আলোচনা হয়। দলগুলো জানায়, সংকট নিরসনে ডক্টর ইউনূসকে সর্বোচ্চ সহযোগিতা করতে চান তারা। করিডর ও বন্দর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানানো হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল, কয়েকজন উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড এবং সবশেষ প্রধান উপদেষ্টার পদত্যাগের অভিপ্রায়ে অস্থির হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। তবে জাতীয় স্বার্থকে সামনে রেখে সেই অভিপ্রায় থেকে সরে এসে দেশের চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বিএনপি, জামাত ও এনসিপির পর দ্বিতীয় দিন রোববার বিকেলে 11টি দলের সঙ্গে প্রথম দফায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে ছিলেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন সহ 11টি দলের প্রতিনিধি। ঘণ্টাব্যাপী বৈঠকের পর তারা জানান, চলমান সংকট থেকে উত্তরণ এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরই ভরসা রাখতে চান তারা। তবে দ্রুতই বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান তাদের। উনি খুব স্পষ্ট করে বলেছেন, প্রথম বলেছেন যে যদি সংস্কার হয়, আমি তো বলেছি তাহলে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন। এর মধ্যে আমরা আলোচনা করে যেটা করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার একটা হচ্ছে প্রশাসন সহ পুলিশ সহ সেনাবাহিনী, এবং আরেকটা হচ্ছে আপনার আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলো। এই গ্যাপটা দূর করার জন্য আমরা বলেছি যে আপনি সমঝোতামূলক ব্যবস্থা নেন। বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধিদের নির্বাচিত করার যে ক্ষমতা, সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব, এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্ব এই সরকার নিয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই আপনাদের সরকারকে যেতে হবে। পরে বাংলাদেশ ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস ও গণ অধিকার পরিষদ সহ 9টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে প্রধান উপদেষ্টার দপ্তর। ইসলামী দলগুলোর মুখেও ছিল একই সুর।
করিডোর ও বন্দরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরামর্শ দিয়েছেন তারা। আমরা বলেছি যে এই সকল বিষয়ে, বিশেষ করে করিডোর ইস্যুতে, বন্দর ইস্যুতে, আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে। সাক্ষাৎ করার সময়সূচি চাইলেও, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় আলাপ করতে চাইলেও অনেক ক্ষেত্রে সাড়া মেলে না। এই বিষয়টি নিয়ে মোটামুটি সব দলই ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরও যেন আপনার ঘন ঘন হয়। প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়েই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস থাকতে দেশের কোনো অনিষ্ট হতে দেওয়া হবে না বলেও জানান তিনি। আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। কালকেও বলেছি, আজকেও বলছি, বারবার বলছি, উনি এক কথার মানুষ। উনি বারবার বলেছেন যে জুন 30-এর পরে ইলেকশন যাবে না। তিনি বলেন, জুলাইয়ে পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। পবিত্র ঈদুল আজহার আগেই চড়া মশলার বাজার। প্রকারভেদে মশলার দাম প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা। সকাল থেকে রাজশাহীর মশলার বাজারে কেজি প্রতি দারচিনির দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ, রসুন, আদার দাম বেড়েছে 5 থেকে 8 টাকা। শরীয়তপুরে হলুদের দাম প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 টাকায়। শুকনো মরিচের দাম প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। এছাড়াও বেড়েছে আদার দাম প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা। এদিকে টাঙ্গাইলের কাঁচা বাজারে কিছুটা বাড়তি সবজির দাম। তবে স্বস্তি ফিরেছে মুরগি ও ডিমের বাজারে। গাজীপুরে কেজিতে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে মুরগি। বাজার ভেদে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকায় আর সোনালী 220 থেকে 230 টাকায়। এছাড়া সরবরাহ বাড়ায় আগের চেয়ে কমেছে ডিমের দাম। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 40 টাকায়। ঈদুল আজহার আগেই রাজশাহীতে চড়া মশলার বাজার। কেজি প্রতি গরম মশলার দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। এ নিয়ে আরও জানাতে নগরীর সাহেব বাজার থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, মশলা জাতীয় পণ্যের দাম বাড়ার কারণ কি? এ নিয়ে বিক্রেতারা কি বলছেন? রাত্রে আসলে রাজশাহীর যে বাজার সেটির কিন্তু স্থানীয়ভাবে কিছু মশলা উৎপাদন হয় এবং বাকি যে মশলা সেটি কিন্তু আমদানি নির্ভর, অর্থাৎ সেটি চট্টগ্রাম পোর্ট অথবা এলসি করে আসা বিভিন্ন জায়গা থেকে সেটির উপরে নির্ভরতা বাড়ে। সুতরাং সেই জায়গা থেকে আসলে রাজশাহীর বাজারে যে সমস্ত মশলাগুলো পাওয়া যায় সেগুলোর অধিকাংশই যখন আমদানি নির্ভর তখন কিন্তু আসলে আমদানির উপরেই এর দামটি আসলে নির্ধারণ হয়। এবং আপনি জানেন যে আসন্ন যে ঈদুল আজহা সেইটির উপর নির্ভর করেও আসলে বাজারে যে বেচাকেনা বেড়েছে, সেই অনুযায়ী আসলে যে সরবরাহ সেটির কারণে কিছু কিছু মশলার আসলে দাম আসলে বেড়েছে। আমরা আজকে সকাল থেকে বাজারে যেটি আসলে লক্ষ্য করছিলাম যে এলাচের দাম আগে যেখানে 4600 টাকা কেজি দরে ছিল, অর্থাৎ 460 টাকা শ দরে বিক্রি হতো, সেটি কিন্তু আজকের বাজারে 480 টাকা শ দরে বিক্রি হচ্ছে। জিরার দাম যেখানে 550 টাকা ছিল সেখানে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধনিয়ার দামের পার্থক্য আমরা লক্ষ্য করেছি, খুচরা বাজারে এখানে 142 টাকা আমরা লক্ষ্য করছি, কিন্তু এই অন্যান্য বাজারে যেটি লক্ষ্য করা গেছে 190 টাকা কেজি দর। এবং পাইকারি বাজারে যেখানে 65 থেকে 80 টাকা আদার দর, সেখানে কিন্তু খুচরা বাজারে 100 টাকা দর উঠেছে। এবং বিক্রেতারা বলছে আসলে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে, যার কারণে আসলে এই দামটি পার্থক্য হয়ে থাকে। মানের পার্থক্যের অজুহাত দিচ্ছেন তারা। তবে অন্যান্য ক্ষেত্রে কাঠ মশলা 480 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেখানে গেল সপ্তাহেই কিন্তু প্রায় 470 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুতরাং এই যে মশলার বাজার সেটি কিন্তু আসলে আমদানি নির্ভরতা একদিকে যেমন রয়েছে, এবং একই সাথে কিন্তু রাত্রি আপনাকে বলে রাখি যে এইখানে যেহেতু এই পুরো বাজারটি আসলে আমদানির উপরে নির্ভরশীল এবং সেটির যে যোগান সরবরাহ সেটির উপরে ভিত্তি করে আসলে এই দামটি বাড়ছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তবে যারা আসলে পাইকারি বিক্রেতারা আছেন তারা বলছেন তাদের কাছে আসলে মূল্য ঠিক রয়েছে, তবে খুচরা বাজারে গিয়ে খানিকটা দাম বাজার ভেদে পার্থক্য হতে পারে। তো রাত্রে এই ছিল রাজশাহী থেকে আমার কাছে মশলা বাজারের সর্বশেষ।
রাজশাহীর মশলা বাজার থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। এখন বাণিজ্যে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাণিজ্য। কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহারে কর্মব্যস্ততা ফিরেছে কাস্টম হাউসে, এতে স্বস্তি ফিরেছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের মাঝে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। শিউলি, 2 দিনে কর্মবিরতির পর কাজে ফেরায় চাপ কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি সেকশনগুলোতে এখনও শুল্ক কর্মকর্তারা কাজ করছেন এবং যেখানে মূল শুল্কায়নের কাজ হয় এখানে কিন্তু এখনও সেভাবে সব কর্মকর্তা এসে উপস্থিত হননি। তবে সিএনএফ এজেন্টরা কিন্তু যথারীতি এসে তাদের ফাইল নিয়ে বসে অপেক্ষায় আছেন যে শুল্ক কর্মকর্তারা যখন কাজ শুরু করবেন তখন তারা তাদের ফাইল ওয়ার্কগুলো করতে পারবেন। বিশেষ করে কয়েকদিনের যে 14 মে থেকে শুরু হওয়া যে কর্মবিরতি, এর আগে প্রথম থেকে তারা অর্ধ দিনের কর্মবিরতি বা 6 ঘন্টা কর্মবিরতি পালন করেছিলেন। পরবর্তীতে গত শনিবার থেকে তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেন। তবে গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের এনবিআর বিলুপ্ত করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি সংশোধনের আশ্বাস দেওয়ার পর আজ তারা কাজে ফিরেছেন। তো যেহেতু চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসের কার্যক্রম একটি অপরটির সাথে সম্পৃক্ত, তাই কাস্টমসে যদি কর্মবিরতি চলে বা কাজ না হয় তার কিন্তু বিরূপ প্রভাব পড়ে চট্টগ্রাম বন্দরে। এবং চট্টগ্রাম বন্দরে কিন্তু বিপুল পরিমাণ কন্টেনার জট ইতিমধ্যে তৈরি হয়েছে। প্রায় 43,000 টিউএস কন্টেনার রয়েছে, যেখানে ধারণ ক্ষমতা প্রায় 54,000 টিউএস। কিন্তু এর বাইরেও কিন্তু যেহেতু স্পেসের সংকুলনের জন্য বা কিছু অপারেশন কার্যক্রমের জন্য কিন্তু জায়গা খালি রাখতে হয়, তাই যদি 20% স্পেস খালি না থাকে তাহলে বন্দর অপারেশনাল কার্যক্রম ব্যাঘাত ঘটে এবং জাহাজ থেকে যে পণ্য খালাসের গতি সেটি অনেকটাই ধীর গতিতে চলছিল। এবং যেহেতু সিএনএফ এজেন্টরা এখানে শুল্কায়নের যে কাজগুলো আমদানি পণ্য চালানে সে কাজগুলো তারা করতে পারছিলেন না, তাই বন্দর থেকে তারা পণ্য ডেলিভারি নিতে পারছিলেন না এবং প্রতিদিন একটি 20 ফুট কন্টেনারের জন্য প্রায় 4 গুণ হারে তাদের পেনাল রেন্ট দিতে হয় যদি 4 দিনের বেশি বন্দর কন্টেনার পড়ে থাকে। এবং 40 ফিট কন্টেনারের জন্য এক্ষেত্রে জরিমানা গুনতে হয় প্রায় $48 করে। তো এই যে বিপুল পরিমাণ তাদের জরিমানার চাপ, তাই সবাই চাচ্ছেন যে খুব দ্রুত যেন তারা পণ্যগুলো খালাস করে নিয়ে যেতে পারেন। যেহেতু ঈদের ছুটির আগে কিন্তু একটি বেশ চাপ থাকে রফতানি এবং আমদানি দুক্ষেত্রে, যেহেতু ঈদের সময় বেশ কিছুদিন আমদানি রফতানি কার্যক্রমের সাথে যুক্ত বিভিন্ন স্টেক হোল্ডার বা সংস্থার কর্মকর্তারা ছুটিতে থাকেন, তখন কিন্তু পণ্য ডেলিভারি খুব একটা হয় না। ট্রাক স্বল্পতা, পরিবহন শ্রমিক স্বল্পতা এবং সিএনএফ এজেন্ট সব বিভিন্ন শিপিং এজেন্টের যেসব শ্রমিক কর্মচারীরা আছেন তারা অনেকেই ছুটিতে থাকেন। তাই আজকে তাই সিএনএফ এজেন্টের দাবি যেন একটু বাড়তি সময় দিয়ে গত কয়েকদিনে যে তাদের ক্ষতি হয়েছে, যে কাজগুলো আটকে আছে সেগুলো যেন তারা দ্রুত সারতে পারেন ঈদের ছুটির আগে, সেজন্য তারা দাবি জানিয়েছেন কাস্টম কর্মকর্তারা যেন একটু বেশি সময় বা অতিরিক্ত কাজ করে যেন সেটি পুষিয়ে দেন। তো রাত্রে এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সবশেষ। কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহারে কর্মব্যস্ততা ফিরেছে কাস্টম হাউসে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হাজিরা শিউলি। নারায়ণগঞ্জের সড়কে সৃষ্ট যানজটে অতিষ্ঠ জনজীবন, এজন্য ইজি বাইকের দৌরাত্ম্য অবৈধভাবে ফুটপাত দখলকে দুষছেন স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে নগরীর চাষারা গোল চত্বর এলাকা থেকে যুক্ত হচ্ছেন ইমরান আলী সজীব। যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। নারায়ণগঞ্জের নগরীর রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন এই নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল ক্ষেত্রে এই নারায়ণগঞ্জে কিন্তু প্রায় 1,00,000 লোকের যাতায়াত রয়েছে। তো নগরবাসী সহ বিভিন্ন স্থানের আগত এই মানুষদের নগরীতে চলাচলের অন্যতম অন্তরায় কিন্তু এই যানজট, এবং এতে করে কিন্তু ভোগান্তিতে পড়ছে নগরবাসী এবং কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে অনেক। এটি নিয়ে প্রশাসন সহ নারায়ণগঞ্জের বিভিন্ন সংস্থা, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিলেও তেমনটি সুফল পাচ্ছে না বলে নগরবাসীরা আমাদেরকে জানাচ্ছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ নগরীর চাষারার যে জায়গাটিতে, তার ঠিক পেছনেই কিন্তু যদি একটু দেখাই যে এই ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড এটি, এবং এখান দিয়ে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পরিবহন, গণপরিবহন সহ বিভিন্ন শিল্পাঞ্চলের যে পরিবহনগুলো আছে সেগুলো কিন্তু যাতায়াত করছে অরামেশাই। এবং আপনি যদি একটু দেখেন যে এই সড়কটির দুই পাশে কিন্তু ইজি বাইকের স্ট্যান্ড এবং এক পাশে কিন্তু সিএনজির যে স্ট্যান্ড রয়েছে, অবৈধ স্ট্যান্ড, এই সমস্ত কারণেও কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে বলে আমাদেরকে বিভিন্ন
সময় নগরবাসীরা জানিয়েছেন। এছাড়াও নগরীতে ফুটপাত সহ বিভিন্ন সড়কগুলোতেও কিন্তু আপনার অবৈধ দোকান বিভিন্ন সময় গড়ে উঠছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই দোকানের পরিমাণগুলো বাড়তে থাকে, যার কারণে নগরীতে যানজটটি ধীরে ধীরে তীব্র হতে থাকে বলে আমাদেরকে নগরবাসীরা জানিয়েছেন। এর পাশাপাশি আরেকটু যদি বলি যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীতে ড্রেন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর কারণে কিছু সড়কও কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে ওই সমস্ত সড়কগুলো ব্যবহার করতে পারছে না এই সমস্ত যানবাহনগুলো। এতে করে যানজটের মাত্রাটা আরও বেড়েছে এবং এগুলো বিষয়ে আমরা যখন সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি কর্মকর্তাদের সাথে, তারা বলছে যে দ্রুতই তারা এই সমস্যাটি নিয়ে সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। পাশাপাশি নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যানজটের এই সমস্যার সমাধানের জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। এর পাশাপাশি জেলা প্রশাসনও বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। এতে কিন্তু এই কার্যক্রম পরিচালনা করার পরেও কিন্তু এই নগরীর এই যানজটের যে তীব্রতা তা কিন্তু কমছে না, বরঞ্চ দিনকে দিন এটি বেড়েই চলেছে। নগরবাসীরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুললেও তার কিন্তু প্রতিফলন ঠিক মতন দেখতে পাচ্ছেন না। এতে করে আপনার এই শহরে চলাচলের দিন এবং রাতের কোনো পার্থক্য থাকছে না। জনগণের চলাচলের জন্য রাতের যে চিত্র দিনেরও চিত্র ঠিক একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে। তো এই ছিল নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ চাষারা থেকে যানজটের সর্বশেষ। নারায়ণগঞ্জের যানজটের খবর জানাতে যুক্ত ছিলেন ইমরান আলী সচিব। তীব্র দাবদাহে গবাদি পশু নিয়ে বিপাকে দেশের গোচারণ ভূমিখ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা। গরমে গবাদি পশু আক্রান্ত হচ্ছে নানা রোগে। এতে প্রতিদিন দুধের উৎপাদন কমেছে 20 থেকে 30%। অন্তত $1.5 কোটি টাকার ক্ষতি হচ্ছে বলছেন খামারিরা। বিস্তারিত ইমরান শেখের ক্যামেরায় রিফাত রহমানের প্রতিবেদনে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা, এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় গোচারণ ভূমি। 1973 সালে মিলবিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠার পর থেকে এখানে গড়ে ওঠে শত শত গরুর খামার, যেখান থেকে প্রতিদিন 5 লাখ লিটার দুধ যায় দেশের বিভিন্ন স্থানে। তবে খামারগুলোর বেশিরভাগ গরুই শঙ্কর ও ফিজিয়ান জাতের হওয়ায় অতিরিক্ত গরমে প্রভাব পড়েছে দুধের উৎপাদনে। গড়ে প্রতিদিন 20 থেকে 30% উৎপাদন কমেছে বলছেন খামারিরা। পাশাপাশি লাম্পি স্কিন, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অনেক পশু। সব মিলিয়ে প্রতিদিন 50 থেকে 60 লাখ টাকার লোকসানের কথা বলছেন তারা। তীব্র গরমে হলো দুধ যে গরুর সকালে হয়তো 8 সের, এখন এসে 5 সেরে দাঁড়াইছে। আমার সিজনে মনে করেন যে দুধ ছিল 70 লিটার, এখন এই গরমের কারণে এসে 50 লিটার। চিকিৎসার কোনো পাইতেছি না আমরা, কোনটা দিলি হারবে আর খালি ভেজাল, ওষুধপাতি তো ভেজাল। হাত পা এই যে খুর যে আছে না, খুর হুমস্টাল নষ্ট হয়ে যায়। আবার সরকার থেকে কিছু ভ্যাকসিন দেয়, সে ভ্যাকসিনে কাজ হয় না। চিকিৎসা দিল্লি পরে একটু ভালো কাজে স্যালাইন দেওয়া লাগবে, করা লাগবে, বুঝলেন, এই লেহে মূল্যের ওষুধ। আগে ওষুধ মতো দিত, এখন 5 বছর ধরে আর ওষুধ মতো দেয় না। আপনার সম্পাদক, পানি সম্পাদক কাজ ছিল আমাদের এখানে, আসার পরে আমাদের দিছে সাজেশন দিচ্ছে, সেই আমরা কাজ করি। তা বাদে আপনার ওই রোগ আসলেই তো আর ঠিকানা যায় না। এদিকে রোগ প্রতিরোধ ও ক্ষতি থেকে রক্ষায় খামারিদের পরামর্শ দেওয়ার কথা বলছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। এই সময় রোগ বাড়াই বেশি হয়, আগে থেকে যেন গরুগুলিকে ভ্যাকসিন দিয়ে রাখে এবং রোগ বাড়াই যেন না হয়। তো এই জন্য আমরা খামারিদেরকে উঠান বৈঠকের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আমরা সবসময় বলে থাকি যে এই সময় যেন এফএমডি রোগের টিকা প্রতি 4 মাস পর পর যেন তারা দিয়ে নেয়। বিশেষ করে শেড নির্মাণটার জন্য বলি যে আপনারা একটু উঁচু করে শেডটা করেন, আর যেন একটু ছন দেওয়া হয় এবং ফ্যানটা যেন থাকে, এই বিষয়ে তাদেরকে আমরা পরামর্শ দিই। শুধু শাহজাদপুর উপজেলায় ছোট বড় মিলে গরুর খামার রয়েছে প্রায় 30,000, আর এসব খামারে রয়েছে প্রায় 4 লাখ গরু। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। এবার দেশের বাইরের প্রসঙ্গ। শুধু গাজা সিটির এক স্কুলে হামলা চালিয়ে 6 শিশুসহ 19 বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে বর্বর ইসরায়েল। কিন্ডারগার্টেন স্কুল সহ আরও বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে চালানো হয়েছে প্রাণঘাতী বোমা হামলা। এ নিয়ে রোববার একই দিনে গাজায় 1/2 শতাধিক গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েল।
প্রায় এক সপ্তাহে আগ্রাসন ও ক্ষুধার যন্ত্রণায় প্রাণ গেছে প্রায় 600 নিরীহ ফিলিস্তিনের। এদিকে গাজায় থাকা বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রগুলোকে টার্গেট করে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপ ও আরব দেশগুলোর। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের হুথিদের, আর হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। দু সালে আক্রমণ শুরুর পর ইউক্রেনে এক রাতে সর্বোচ্চ ড্রোন হামলা চালালো রাশিয়া। কিয়েভ সহ বিভিন্ন শহরে রোববার সকাল পর্যন্ত 3.5 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। প্রাণ গেছে 3 শিশু সহ অন্তত 12 জনের। আক্রমণের মাত্রা বাড়ানোর পরেও মার্কিন নীরবতা পুতিনকে উৎসাহিত করছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাত থেকে রোববার সকাল পর্যন্ত ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভ ও দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভ সহ বেশ কয়েকটি অঞ্চলে একদিনে চালানো হয়েছে 3.5 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। আবাসিক ভবনসহ বহু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটেছে বহু হতাহতের ঘটনাও। 2022 সালে আক্রমণ শুরুর পর এক রাতে সর্বোচ্চ এই হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোনেরও ব্যবহার হয়েছে বলে দাবি ইউক্রেনের। শুক্রবার থেকে রাশিয়া আক্রমণের মাত্রা বাড়ানোয় দিনরাত উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা। হতবাক হয়ে পড়েছেন স্বজনহারা ও বিধ্বস্ত বাড়িঘরের বাসিন্দারা। গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করায় জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে তাদের। কাটাতে হচ্ছে নির্ঘুম রাত। Слышала, что сбивали шахеды, а потом взрывы, но я не поняла, что такое свершилось. Слышала, что разлетелся балкон. রাশিয়ার রেকর্ড বিমান হামলার পরও যুক্তরাষ্ট্রের নীরবতা পুতিনকে আরও আক্রমণ চালাতে উৎসাহিত করছে বলে অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্টের। Значна частина ще у 22-му році. Також з території Херсонської, Запорізької, Харківської областей, Луганщина. Загалом за 2 дні обмінів вже вдома 697 українців. এরপরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিনের উপর ক্ষোভ ঝাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কঠোর সমালোচনা করে বলেন, যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও পুতিন ইউক্রেনের উপর আক্রমণের মাত্রা বাড়ানোর বিষয়টি মেনে নিতে পারছেন না তিনি। I'm not happy with what Putin's doing. He's killing a lot of people, and I don't know what the hell happened to Putin. I've known him a long time, always gotten along with him, but he's sending rockets into cities and killing people, and I don't like it at all, okay? 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামানোর চেষ্টায় গত সপ্তাহে পুতিনের সাথে 2 ঘন্টারও বেশি সময় ফোনে কথা বলেন ট্রাম্প। হামলা বন্ধ না করলে রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেন। তবুও ট্রাম্পের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউক্রেনে আক্রমণ চালাচ্ছে পুতিন বাহিনী। এদিকে যুদ্ধ চলাকালীন ইস্তাম্বুলে হওয়া সবচেয়ে বড় বন্দি বিনিময় চুক্তির আওতায় 3 দিনে উভয় পক্ষেরই মোট 1000 বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বাংলাদেশের মানচিত্রে 2টি চিকেন নেক চিহ্নিত করে ছবি প্রকাশ করলেন ভারতের বাঁধ বন্ধের হুমকিতে উদ্বিগ্ন পাকিস্তানের কৃষকরা। সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের একতরফা পদক্ষেপে হুমকির মুখে পড়েছে কয়েক লাখ পাকিস্তানি। পর্যাপ্ত পানির অভাবে ফসল উৎপাদন হ্রাস নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। বিশ্লেষকদের মতে মুদ্রাস্ফীতির মধ্যে উৎপাদন হ্রাস পেলে পাকিস্তানে বাড়বে খাদ্যপণ্যের দাম, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। সম্প্রতি জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করে ভারত। 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও সিন্ধু চুক্তি নিয়ে এক চুল ছাড় দিতে নারাজ ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সিন্ধুর পানি ভারতের স্বার্থেই ব্যবহার করা হবে, পাকিস্তানকে দেয়া হবে না। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু অববাহিকার 6টি নদী সমানভাবে ভাগ করে দেওয়া হয় 2 দেশের মধ্যে।
পূর্বাঞ্চলীয় 3টি নদীর পানি ব্যবহারে অনুমতি পায় ভারত, আর পাকিস্তানকে দেয়া হয় পশ্চিমাঞ্চলের 3টি নদী। এসব নদীর পানি ব্যবহার নিয়ে চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী একতরফাভাবে তা স্থগিত বা বাতিলের ক্ষমতা নেই কোনো দেশের। পাকিস্তানের অভিযোগ, ভারত নিয়ম লঙ্ঘন করেই সিন্ধু চুক্তি স্থগিত করেছে, যার ফলে ভয়াবহ সংকটের মুখে পড়তে যাচ্ছে দেশটির কৃষিখাত। কারণ পানির স্তর এরই মধ্যে নিচে নেমে গেছে, তাই মৌসুমের সময় পর্যাপ্ত পানি না পেলে বাধাগ্রস্ত হবে ফসল উৎপাদন। We can't sow our crops. And when the water finally comes, it's a flood, drowning our fields and destroying whatever yields we hoped for. পাকিস্তানের কৃষি অর্থনীতি, বিশেষ করে পাঞ্জাব প্রদেশ, সিন্ধুর পানির উপর অনেকাংশে নির্ভরশীল। পর্যাপ্ত পানির অভাবে কমতে পারে ধান, গম ও আখের উৎপাদন। এতে বাড়বে খাদ্যপণ্যের দাম। পানি প্রবাহে সামান্য ব্যাঘাত ঘটলে পুরো কৃষি ও সেচ ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে বলে জানান এই বিশেষজ্ঞ। Even slightly, it throws off our entire irrigation schedule. The rice sowing season is about to begin, and rice requires a substantial amount of water. পরিবেশবিদদের মতে সব বাঁধ বন্ধ করে রাখার সক্ষমতা ভারতের নেই, বিশেষ করে বর্ষা মৌসুমে। তবে বড় শঙ্কার বিষয় হলো, কোনো ধরনের পূর্বাভাস ছাড়া ভারত বাঁধ খুলে দিলে আকস্মিক বন্যা বা খরার মতো পরিস্থিতি তৈরি হবে পাকিস্তানে। If the Indus Water Treaty is breached, then the existing flows would be reduced. So it is estimated that it may reduce up to 15 to 20%. So our Punjab's agriculture mainly depend upon Chenab River. সিন্ধু চুক্তিকে বিশ্বের সবচেয়ে সফল পানি বণ্টন চুক্তির একটি হিসেবে বিবেচনা করা হতো, তবে দুই দেশের বিরোধে এখন তা ব্যর্থ হতে চলেছে। তানভীর জানি, এখন বিশ্ব। এখন বাণিজ্য নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন বাণিজ্য। এবারে খেলা প্রসঙ্গ। আজকের মধ্যেই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট বিক্রি ফের সচল হবে বলে আশা করছে বাফুফে। এরই মাঝে প্রথম দিনের 3,500 টিকিট বিক্রির দাবি করা হচ্ছে। টাকা পরিশোধ করেও যারা টিকিট পাননি তাদেরও দেওয়া হবে টিকিট। আর নানা জটিলতার মধ্যেও সুখবর, 30 মে স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে। আর জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। 10 জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ। টিকিট চাহিদা আকাশচুম্বী। টিকিট ছাড়ার প্রথম 10 মিনিটে 1 লাখের বেশি টিকিট প্রত্যাশী গ্রাহক টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করলে অচল হয়ে পড়ে এবং সাইবার আক্রমণের শিকার হয় টিকিট বিক্রির এই সাইটটি। বহুল কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় হতাশা ঝাড়েন ফুটবল প্রেমীরা। প্রশ্ন উঠেছে, সক্ষমতা যাচাই বাছাই না করেই কি টিকিফাইকে দায়িত্ব দিয়েছে বাফুফে? ইফতি সাহেব কি বলেছিলেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমাদেরকে যে প্রেজেন্টেশন দিয়েছিল আমাদের প্রকিউরমেন্ট কমিটি, ওই প্রেজেন্টেশনের উপরে আমাদের যে ইনফরমেশন দরকার ছিল, আমাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যা দরকার ছিল, ওইটার বেসিসে আমরা আমাদের বেস্ট ডিসিশন নিয়েছি। বাংলাদেশে ফার্স্ট টাইম মেবি প্রথম 10 মিনিটে 1 লক্ষ প্লাস লোক লগ ইন করেছে টিকিট কিনতে। উপায়ন্তর না পেয়ে সাইবার সিকিউরিটি শরণাপন্ন হয়েছে বাফুফে। প্রত্যাশা রবিবার রাত অথবা সোমবারের মধ্যেই পুনরায় টিকিট বিক্রির কার্যক্রম চালু হবে। আর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিট রবিবারের পরিবর্তে ছাড়া হবে মঙ্গলবার। টিকিফাই ওদের একটা আইনের আওতায় একটা পরিকল্পনা আছে ওনাদের, বা যতক্ষণ না আমরা 100% অ্যাসুরেন্স দিতে পারবো যেটা ডাউন হবে না, আমরা ততক্ষণ টিকিট আর বিক্রি করবো না। ভুটান ম্যাচের টিকিটটা আমরা 2 দিন পিছিয়ে দিয়েছি। অবশ্য প্রতিবন্ধকতার মধ্যেও 3,500 টিকিট বিক্রির দাবি বাফুফে কর্মকর্তার। পাশাপাশি সাইবার আক্রমণের সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। এছাড়াও যে সকল দর্শক পেমেন্ট করেও টিকিট পাননি তাদেরকেও দেয়া হবে টিকিট। এত সব সমস্যার মধ্যেও সুখবর, জাতীয় স্টেডিয়ামের সংস্কার প্রক্রিয়ায় খুশি এএফসির পর্যবেক্ষক দল। আর 30 মের মধ্যেই স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে। 3,500 টিকিট বিক্রি হয়ে গেছে অলরেডি। যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা কারেকশন করবো। এটা যে টিকিট পেমেন্ট করেছে ওরা টিকিট পাবে 100%। স্টেডিয়ামটা আমরা 30 তারিখ বুঝে পাবো। স্টেডিয়ামে 2-3টা কাজ বাকি আছে। একটা হলো টাওয়ার একটা আছে অ্যাথলেটিক্সে, ওটা ওনারা বলছে 30 তারিখের ভিতরে উইথড্র করে নিবে। হামজা সমিতরা যোগ দেওয়ার পর ফুটবলে ফিরেছে প্রাণ। দেশের মাটিতে প্রথমবারের মতো তারা খেলতে নামার অপেক্ষায় ফুটবল ভক্তরা। তবে প্রতিনিয়ত বাড়তে থাকা জনপ্রিয়তার উত্তেজনা সামাল দিতেও আগে থেকেই প্রস্তুতি নিতে হবে বাফুফের। অন্যথায় সর্বশেষ বিপিএলে বিসিবির অভিজ্ঞতা বরণ করতে হতে পারে বাফুফেকেও। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা।
শেষ করছি এখন বাণিজ্য, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। এলডিসি উত্তরণের পর শুল্ক কোটামুক্ত সুবিধা হারানোর ঝুঁকি, চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিযোগিতা ও বিনিয়োগে জোর দেওয়ার তাগিদ। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যে আমাদের দেশে এসে উৎপাদন করে, তাহলে তো ওখানে আপনি কম্পিটিটিভনেসের যে প্রবলেমটা, সেটা সমাধানটা পাচ্ছেন। চট্টগ্রামে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের উদ্যোগ, শিল্পের কাঁচামাল সংগ্রহে বাঁচবে ডলার, কমবে আমদানির খরচ ও সময়। কোরবানির ঈদ ঘিরে ঝাঁজ বাড়ছে মশলা বাজারে, সপ্তাহ ব্যবধানে সবজি সহ স্বস্তি ফিরেছে ডিম ও মুরগির দামেও। দুর্বৃত্তের গুলিতে গুলশান থানা বিএনপি নেতা কামরুল নিহত, রাজনৈতিক হিংসায় হত্যা হতে পারে ধারণা পরিবারের। রাজনীতিকই বেশি। 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে, এই পর্যন্ত শুনি নাই ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হইতে। এবং গাজার স্কুলে শিশুসহ 19 ফিলিস্তিনিকে জীবন্ত পুড়িয়ে হত্যা, ক্ষুধা আগ্রাসনে এক সপ্তাহে প্রাণ গেল অন্তত 600 জনের। এ ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।